This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি পাঁচ কথা। বাবরির মঞ্চ থেকে 26-এর ভোটের সুর বাঁধলেন হুমায়ুন। রাজ্যের 90টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র জয়ের হুঙ্কার। বিরোধী দল হিসেবে অধিকার বুঝে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য তুলে ধরে নাম না করে হুমায়ুনকে তীব্র আক্রমণ ফেরহাদের। বিজেপির ধর্মীয় রাজনীতিতে সাহায্য করছে আমাদের কিছু গদ্দার। মন্দির মসজিদের নামে সুরসুরি দেওয়া হচ্ছে। তৃণমূলের সংহতি দিবস থেকে তো ফেরহাদ হাকিম। ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মীর জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। একদিন আগে পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পিছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুরসুরি দেওয়া হচ্ছে। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুরসুরি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। আমরা ঠাকুরের পথে যাব, যত মত তত পথ, সেটাই বাংলার একমাত্র রাস্তা। কুণাল বাবুর বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে। কুণাল বাবু তো প্রিজনম্যান থাপড়ে সারদার সব থেকে বড় সুবিধাভোগী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কথা বলেছেন। আজকে উনি আবার ফিরহাদ হাকিম সাহেবের কথার এক প্রতিক্রিয়া দেবেন, কালকে আবার আরেকজন প্রতিক্রিয়া দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাই সব থেকে বড় ব্যাপার। আর আমি প্রথমেই বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে খেলছেন হুমায়ুন কবির। ধর্ম সংগঠন করে তৃণমূল পার্টির তার নেত্রী সবাই ভুগছে, সব জায়গায় আন্ডার এস্টিমেট করে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস, মানে এই হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো। সে হুমায়ুন কবির আজকে বলছে সেটা, যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অধীর চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি। মুখ্যমন্ত্রী কথাই করেছি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগায় ভোটে হারানোর জন্যে, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে? এত নাটকবাজি এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ। ইতিহাস মিলিয়ে নেবেন আপনারা। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। বাংলায় মুঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো। তৃণমূলকে না সরালে বাংলার অনেক জায়গার নাম মুঘল সম্রাটদের নামে হবে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাবরি মসজিদের নামে, বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে
সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে। আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। আজকে মমতার আমলে মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। মোগল সম্রাটদের নামে হবে দাবি করতে কে ব্রিটিশের দালালরা, আমি মন্তব্যই করতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তো বহিষ্কার করেছে। হুমায়ুন কবিরকে এর আগেও তৃণমূল বহিষ্কার করেছিল, আর তারপর দেখা গেছিল বিজেপি মালা পরিয়ে হুমায়ুন কবিরকে বরণ করে নিয়েছিল। আগে 2019 সালে ও শুভেন্দুবাবু, হুমায়ুন কবির কাদের দলের ক্যান্ডিডেট ছিল জানো? হুমায়ুন কবিরকে উত্তরীয় দিয়ে কারাবরণ করেছিল। হুমায়ুন কবিরকে পদ্মফুলের টিকিটে কারা মোদীজির সেবক হিসেবে প্ল্যান করেছিল ওই মুর্শিদাবাদের মাটিতে। কে বলতে পারে 2026-এ আবার বিজেপির মদত নিয়ে ওখানে ক্যান্ডিডেট দেবে না? শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে কোন ঠাসা? শুভেন্দু অধিকারীর দল আজ থেকে সিদ্ধান্ত নিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে পুরনো বিজেপিকে সম্মান প্রদর্শন কার্যক্রম চালু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি তাকে ব্রাত্য করে দিয়েছে তার নিজের দল। ও এখন ফেরেববাজি করে বড় বড় ডায়লগ মেরে লাভ হবে না, আগে নিজের দলে ঠাঁই পেয়ে দেখুক। আর যে যার বিরুদ্ধে বড় বড় কথা বলছে কদিন পরে বিজেপি টিকিটে নেওয়ার প্রার্থী হয়ে যায়। ও আগে ঠিক করুক হুমায়ুন কোন দলের প্রার্থী হবে, সেটা আগে দেখুক। তৃণমূল তোকে তাড়িয়ে দিয়েছে, বিজেপি আবার কবে বরণ করে নেবে সেই প্রশ্নের জবাব কি শুভেন্দু দিতে পারবে? হুমায়ুন কবিরের বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনকে তীব্র কটাক্ষ যোগগুরু রামদেবের। বাবর ছিলেন একজন নিষ্ঠুর শাসক, তার নামে মসজিদ তৈরির অর্থ দেশের সঙ্গে गद्दारी, মন্তব্য রামদেবের। बाबर एक विदेशी आक्रांता और लुटेरा था, बर्बर था, इसलिए उसके नाम को महिमा मंडित करने वाले लोग, मुझे लगता है वो कहीं ना कहीं भारत के साथ गद्दारी कर रहे हैं। हम इस्लाम का, मुसलमान का विरोध नहीं करते, लेकिन बाबर ना तो इस्लाम को फॉलो करता था ना मुसलमान था। वो विशुद्ध रूप से एक आक्रांता, एक बर्बर, एक क्रूर शासक था। उसको महिमा मंडित नहीं करना चाहिए। বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস বিজেপি উদ্যোক্তা বিজেপি নেতা শাখারব সরকার। পুজো পাঠের মাধ্যমে বহরমপুরে মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাব, সেই ক্লাবের মাঠে রাম মন্দিরের শিলাপুজো সম্পন্ন। একদিকে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেই সময় বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলেছিলেন। তারপরে আজ সেই 6 ডিসেম্বর একদিকে যখন হুমায়ুন কবির তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অন্যদিকে রাম মন্দিরের যে শিলা, সেই শিলার পূজন কিন্তু সম্পন্ন হলো। এই মুহূর্তে বহরমপুরের যে মনীন্দ্রনগর এলাকা রয়েছে, সেই পুজোর যে পদ্ধতি, যে পুজোর নিয়ম, সেই নিয়মবর্তী মেনেই কিন্তু সেই পুজো সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবং রাম মন্দির নির্মাণের সময় যেভাবে নিয়ম মেনে করা হয়েছিল, প্রথমে শিলার পুজো, তার পরবর্তীতে ভূমি পূজন, ঠিক একই পদ্ধতিতে কিন্তু সেই পুজো অনুষ্ঠিত হবে। তবে এখানে রাম মন্দিরের ক্ষেত্রে শুধুমাত্র যে মন্দির হবে এমনটা নয়, সেখানে একটি হাসপাতাল হবে, একটি স্কুল হবে এবং এছাড়াও আবাসন হবে। সব মিলিয়ে যে রাম মন্দিরের নির্মাণ, সেই নির্মাণের কাজ কিছুটা হলেও এক কদম এগিয়ে গেল। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। পশ্চিম বাংলাতেও অনেকের বাড়িতে শিলা পূজা হবে, সেই শিলা থেকেই আমাদের এই বহরমপুর শহরে সেই শিলা অর্থাৎ ইট আসবে। সেই ইট দিয়ে অর্থেও আমাদের এখানে রাম মন্দির তৈরি হবে। রাম মন্দিরের সাথে মুর্শিদাবাদ জেলা উন্নয়নের জন্য একটা হসপিটাল হবে, এখানে শিক্ষা ব্যবস্থা হবে, পিছিয়ে পড়া মানুষ এখানে শিক্ষা পাবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, বোম্বে টাটা হসপিটালের যেমন চিকিৎসার জন্য গেলে পাবলিক, ওখানে নানা পালেকার বলে আমাদের একটা সংস্থা আছে, সেই সংস্থা ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। ঠিক আমরা ওই মডেলে রাম মন্দিরের সংলগ্ন আমরা আবাসনের এরকম ব্যবস্থা করব। চিকিৎসার জন্য আসেন,
সেই চিকিৎসা এবং আমাদের হসপিটালে যাতে চিকিৎসা এসে সেই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। বিভেদের আগুন চলছে, দেশ ধ্বংসের খেলা। তৃণমূলের সংহতি দিবসের নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার মাটি একতার মাটি, কখনো মাথা নত করেনি বিভেদের কাছে। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে, যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যাঁ না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, अरे अच्छा आप तो वाकफ में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 26-এর ভোটের আগে ধর্মের অস্ত্রে সাপ, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বামেদের মিছিল, পাক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত র্যালি। 26-এর ভোটের আগে ধর্মের অস্ত্রে শান, পাক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বামেদের মিছিল। 6 ডিসেম্বর আধুনিক ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে এসছে, কারণ রাজনীতির একটা নতুন অধ্যায়, যেখানে দাঁড়িয়ে মন্দির মসজিদের ঝামেলাকে উগ্রভাবে রাজনীতিকরণ করে এবং রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে গোটা দেশকে। যখন কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, সারের প্রশ্ন, চাষের প্রশ্ন, মজুরির প্রশ্ন, মহিলাদের সুরক্ষার প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, এইসব নিয়ে যখন রাজনীতি হওয়ার কথা, তখন সাম্প্রদায়িক শক্তি যেটা করে, মন্দির মসজিদকে নিয়ে একটা উস্কানিমূলক করে। কারণ রাস্তা, পথ, ঘাট, নালা, নর্দমা, বিজলি, এটার দাবি হচ্ছে কমন। তাহলে একটা দেশের ঐক্যের জন্য যে কমন সাধারণ যে বিষয়, তার বদলে কনফ্রন্টিং, যেটা একটার সঙ্গে একটাকে মুখোমুখি দাঁড় করে দেয় একটা অংশকে, সেটা ব্যবহার করা হয়। 26শে বিধানসভা ভোট আর তার আগে কোচবিহারে চরমে উদয়ন রবীন্দ্রনাথ দ্বৈরথ। মুখ্যমন্ত্রী জেলা সফরের মাত্র 3 দিন বাকি, আর এই 3 দিন আগে তৃণমূলে রীতিমতো গৃহদাহ। বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী। তৃণমূল নেতা অমর রায় খুনের নাম জড়ানোয় তো রবীন্দ্রনাথের, তাকে কোণঠাসা করতেই উঠে পড়ে লেগেছেন উদয়ন। চক্রান্তে সামিল জেলা তৃণমূল সভাপতিও। TV9 বাংলা মানে আমাদের কাছে দাবি কোচবিহার পুরসভার চেয়ারম্যানের। রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে চান। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অর্থাৎ হিপি, আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। তো 4 মাস আগে এই খুন হয়েছে, তো 4 মাস পরে কেন এই ধরনের মিথ্যা অভিযোগ করানো হচ্ছে? আর কখন করা হচ্ছে? যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করার জন্য, জনসভা করার জন্য রাসমেলার ময়দানে আসছেন। তাহলে এই সময়টা কেন বেছে? একটা প্রি প্ল্যান উদয়ন গুহ আর হিপি বেছে নিয়েছে। এবং মহিম রায় এবং কুন্তলা রায় যে বক্তব্যটা দিয়েছেন, সেটা ওর বক্তব্য নয়, অন্যের পরানো বুলি। আমি এটা বলতে পারি চ্যালেঞ্জ করে, যে আমার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারে, আমাকে পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না, আমি হেঁটে হেঁটে জেলখানার দরজা খুলে আমি জেলের মধ্যে ঢুকে যাব। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, মুখ্যমন্ত্রী সফরের মাত্র 3 দিন বাকি, আর তার আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল এভাবে প্রকাশ্যে। সুমন কল্যাণ, শুনতে পাচ্ছ? সুমন কল্যাণ, ইতিমধ্যে যে বিষয় আমরা দেখলাম, রবীন্দ্রনাথ ঘোষ তিনি যেটা অভিযোগ করছেন, বলছেন মুখ্যমন্ত্রী সফরের মাত্র 3 দিন বাকি আছে, তার আগেই তার সম্পর্কে এই যে অভিযোগ আনা হচ্ছে,
সেটা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র করে করা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সফরের মাত্র 3 দিন আগেই তৃণমূল কংগ্রেসেরই গোষ্ঠীকন্দল এভাবে প্রকাশ্যে আরো একবার। একেবারে দেখো, রবীন্দ্রনাথ ঘোষের যে বক্তব্য যে তাকে কোণঠাসা করা হচ্ছে অনবরত, তার যে তিনি যখন বোর্ড মিটিং করেন পৌরসভায় তখন কাউন্সিলরদের ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ধমকানো হয় এবং তাকে পদত্যাগ করানোর জন্য সাদা কাগজে সই করিয়ে রাখানো হয়। একের পর এক এরকম অভিযোগ করেছে। আর গোটা অভিযোগের তীর কিন্তু একমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দ্বিতীয়ত হচ্ছে এই জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে। তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তাকে কোণঠাসা করার জন্যই এই অমর রায়ের বাবাকে বেছে নেওয়া হয়েছে, কারণ খুন হয়েছে 4 মাস আগে, অর্থাৎ 5 মাস চলছে। সেই সময় এতদিন পরে তার বিরুদ্ধে অভিযোগ করানো হলো এমন একটা সময় যখন মুখ্যমন্ত্রী আসছেন। ফলে এই দুজন ব্যক্তি তার বিরুদ্ধে লেগেছেন, বিগত দীর্ঘদিন ধরে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। মূলত অভিযোগ কিন্তু তার উদয়ন গুহ এবং অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে। তিনি আরেকটা কথাও কিন্তু ক্যামেরার সামনে না বলেও স্পষ্টত বলেছেন যে আগামী দিনে নাটাবাড়ি বিধানসভার টিকিট যাতে রবীন্দ্রনাথ ঘোষ না পান তার জন্য হয়তো এইরকম একটা ঘটনা ঘটানো হতে পারে এবং সেটার জন্য এই সময় বেছে নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে তৃণমূলের অন্দরে যে কোন্দল চলছে, গোষ্ঠী কোন্দল, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কারণ এর আগেও তিনি এইরকম উড়ান বিভ্রাটে দোষীদের মূল্য চোকাতে হবে, ডিজিসিএ তদন্তের নির্দেশের পরে হুঁশিয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। কারা দায়ী খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গড়েছে ডিজিসিএ। যাত্রী দুর্ভোগ নিয়ে বা সুপ্রিম কোর্টেও মামলা দায়, বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। সমস্যার জেরে আজ 400-রও বেশি উড়ান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে আপাতত 40টিরও বেশি ফ্লাইট ক্যান্সেল। দিল্লি মুম্বাই থেকে শতাধিক বিমান বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরো 72 ঘন্টা। ঠিক কি কারণে এমন গুরুতর পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে এবার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। আর শুধু তাই নয়, এই বিষয়ে প্রয়োজনে শোকজও করা হবে ইন্ডিগোকে। কার ভুলে এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই তদন্তের নির্দেশ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এরপরেই তদন্তে 4 সদস্যের কমিটি গড়ল ডিজিসিএ। বিপর্যস্ত পরিষেবার কারণে ক্ষমা প্রার্থী ইন্ডিগো। बोलता है फ्लाइट कैंसिल हुआ है, इतना गंदा सर्विस दे रहा है ना। हमारा सरकार भी ऐसा ही है, चुपचाप सो रहा है वो लोग भी। सर मेरा 3 बार बुकिंग किया है, ये 4था बार कैंसिल हुआ है। मैं ऑलरेडी 1 महीना ट्रैवल करके आया हूँ, अभी पहुंचा हूँ, अभी फैमिली के पास जाना है और सरप्राइजली ये मिल रहा है और अभी तक इंडिगो से कोई स्टेटस नहीं है कि क्या करने वाले हैं, रीशेड्यूल कर रहे हैं कि नहीं कर रहे। मैं सिर्फ इतना कहना चाहूंगा कि हमें शांति बरतनी चाहिए और जरूर ये कोई मजाक नहीं कर रहा है, कोई जेन्युइन प्रॉब्लम है, इसीलिए इतनी बड़ी समस्या है और हम सबको उसके साथ कोऑपरेट करना चाहिए और हेल्प करना चाहिए कि इसका कोई सोल्यूशन निकले। एटलीस्ट वी शुड नॉट क्रिएट मोर प्रॉब्लम। दैट इज व्हाट इज माय मैसेज टू एवरीवन। मैसेज भी नहीं किए थे और हम यहाँ पे आने के बाद जाके पता चला कि नहीं कैंसिल है टिकट। नो रीजन कि कुछ बताया नहीं, क्लैरिटी नहीं था बातों पे। कोई मैसेज नहीं। इवन तो हमको काउंटर पे पता चला, जब हम बोर्डिंग पास लेने जा रहे थे तब पता चला कि हमारी फ्लाइट कैंसिल हो गई है। उन्होंने बोला डायरेक्ट आप रिफंड ले लो या तो रीशेड्यूल कराओ, और रीशेड्यूल में भी कोई चांसेस नहीं है कि आपका वो फ्लाइट जाएगा ही जाएगा, वो भी कैंसिल हो सकता है।